ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি আলোচনা করব বৈজ্ঞানিক সমাজতন্ত্রের সঙ্গে মার্ক্সের বিপ্লবের তত্ত্বের পার্থক্য কি। বৈজ্ঞানিক সমাজতন্ত্র এটা মার্ক্সবাদ অনুযায়ী গড়ে ওঠা একটি তাত্ত্বিক পরিকাঠামো, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক প্রেক্ষাপটে একটি সমাজ ব্যবস্থা হলো সমাজতান্ত্রিক ব্যবস্থা বা সমাজতন্ত্র। আর বিপ্লবের তত্ত্ব এ বিষয়ে মার্ক্সবাদের বক্তব্য আছে। মার্ক্সবাদের বিপ্লব সম্পর্কে ধারণা অমার্ক্সীয় বিপ্লব সম্পর্কে যে ধারণা, তার মধ্যে মৌলিক পার্থক্য আছে। এবার সমাজতন্ত্র, সোশ্যালিজম, সমাজতান্ত্রিক সিস্টেম বা সমাজতান্ত্রিক ব্যবস্থা, এটা কিন্তু একটা পরিবর্তনশীল ধারণা। সমাজতন্ত্রের ব্যাখ্যা মার্ক্সের আগে ফ্রান্সের কিছু চিন্তাবিদ, সেন্ট সাইমন, চার্লস ফুরিয়ের এবং ইংল্যান্ডের রবার্ট ওয়েন, বিখ্যাত শিল্পপতি, এরা শ্রমিকদের শোষণের জন্য পুঁজিপতিদের দায়ী করেন, পুঁজিবাদী ব্যবস্থাকে দায়ী করেন এবং তারা শ্রমিকরা শোষণমুক্ত হোক সেটা চান। কিন্তু শ্রমিকরা শোষণমুক্ত কিভাবে হবে, কোন পথে গেলে তারা শোষণমুক্ত হবে, সে কথা তারা যুক্তি দিয়ে আলোচনা করেননি। তারা শুধু বলেছেন যে শ্রমিকরা শোষণমুক্ত হওয়া দরকার, পুঁজিপতি শ্রেণী শ্রমিকদের মুক্তি দিবে উদারনৈতিক, গণতান্ত্রিক, পুঁজিবাদী অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক পরিকাঠামোর মধ্যেই। অর্থাৎ এরা সমাজতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো ক্লাস স্ট্রাগল, শ্রেণীগত সংগ্রাম, কোনো বিপ্লব, শ্রেণীগত বিপ্লব ইত্যাদির কথা বলেননি। এরা বলেছেন শ্রমিক শ্রেণী এবং মালিক শ্রেণীর মধ্যে বোঝাপড়া হবে, আন্ডারস্ট্যান্ডিং হবে, শ্রমিক শ্রেণীর দাবি মালিক শ্রেণী মেনে নেবে। আর শ্রমিকরা আন্দোলন করবে গণতান্ত্রিক পদ্ধতিতে, শান্তিপূর্ণভাবে, সাংবিধানিক উপায়ে। তারা মালিকের কাছে তাদের দাবি তুলে ধরবে, মালিকরা তাদের মনের পরিবর্তন ঘটবে এবং শ্রমিকদের দাবি মেনে নেবে। এইভাবে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে, যার মধ্যে দিয়ে শ্রমিক শ্রেণী শোষণমুক্ত হবে। কিন্তু পরবর্তীকালে মার্ক্স যে ব্যাখ্যা দিয়েছেন, সেই ব্যাখ্যাতে বলা হয় যে শ্রমিক এবং মালিকের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়ার মাধ্যমে কখনোই শ্রমিকরা শোষণমুক্ত হবে না, সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। সমাজতন্ত্র এমন একটা ব্যবস্থা, এমন একটা আর্থ সামাজিক রাজনৈতিক পরিকাঠামো, যে ব্যবস্থা সমাজ বিকাশের বিভিন্ন স্তরের মধ্যে পঞ্চম স্তরে এসে উদ্ভব হবে। মার্ক্স এঙ্গেলস কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে, মার্ক্স তার হলি ফ্যামিলি গ্রন্থে, মার্ক্স তার বিখ্যাত গ্রন্থ দাস ক্যাপিটালে, মার্ক্স তার গোথা কর্মসূচির গ্রন্থে, মার্ক্স তার ক্লাস স্ট্রাগল ইন ফ্রান্স গ্রন্থে আলোচনা করেছেন যে শ্রমিকরা বর্তমান সমাজে
তারা শোষণমুক্ত হতে গেলে তাদেরকে সংগ্রাম করতেই হবে এবং সংগ্রাম ও বিপ্লবের মাধ্যমে তাদের পুঁজিবাদী সমাজের উচ্ছেদ ঘটিয়ে সেখানে সমাজতান্ত্রিক সমাজ কায়েম করতে হবে। আর সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা এটা প্রতিষ্ঠিত হবে দ্বন্দ্বমূলক বস্তুবাদের মাধ্যমে, দ্বন্দ্বমূলক ঐতিহাসিক বস্তুবাদের মাধ্যমে। মার্কস, এঙ্গেলস এবং তার অনুগামীরা উল্লেখ করেন যে সমাজ বিকাশের বিভিন্ন স্তর আছে। এক, মানব সভ্যতার প্রথম যে সমাজ ব্যবস্থা আদিম সাম্যবাদী সমাজ, দ্বিতীয় সমাজ হলো দাস সমাজ ব্যবস্থা, তৃতীয় সমাজ হলো সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা, চতুর্থ সমাজ হলো পুঁজিবাদী বা ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থা, আর পঞ্চম স্তর হলো সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা। তাই সমাজতান্ত্রিক ব্যবস্থা ঐতিহাসিক দ্বন্দ্বমূলক দ্বান্দ্বিক পদ্ধতিতে বস্তুবাদী দৃষ্টিকোণ থেকে তিনি ব্যাখ্যা করেছেন। তিনি উল্লেখ করেছেন যে আদিম সাম্যবাদী সমাজে সম্পদের উপর ব্যক্তিগত মালিকানা ছিল না, শ্রেণী ছিল না, শ্রেণী শোষণ ছিল না। উৎপাদনের উপকরণের মালিকের সঙ্গে উৎপাদনের উপকরণের মালিকানা থেকে বঞ্চিত শ্রেণীর কোনো বিরোধ ছিল না। প্রথম শ্রেণী বিভক্ত শোষণ ভিত্তিক সমাজ হলো দাস সমাজ ব্যবস্থা। এখানে দাস মালিক মাস্টার বা প্রভুদের দ্বারা শোষিত বঞ্চিত হয়েছে। প্রভুরা রাষ্ট্র তৈরি করেছে, রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করেছে দাসদের উপর শোষণ নিপীড়ন করবার জন্য। এখানে তারা বিদ্যমান শোষণকে বজায় রাখতে চেয়েছে। অন্যদিকে দাসরা তারা অ্যান্টি শক্তি হিসাবে, অ্যান্টিথিসিস হিসাবে দাস প্রভুদের যে থিসিস শক্তি তাকে দমিয়ে দেওয়ার জন্য তারা বিপ্লব করেছে, সংগ্রাম করেছে এবং নতুন একটা সমাজ ব্যবস্থা সৃষ্টি করেছে। এই দাস সমাজ ব্যবস্থা দ্বান্দ্বিক নিয়মে ওই দাস সমাজের মধ্যেই একটি শক্তি দাস মালিক বা জমির মালিক বা প্রভু বা মাস্টার, আর একটা শক্তি শোষিত বঞ্চিত লাঞ্ছিত কৃতদাসরা হলো অ্যান্টিথিসিস আর দাস মালিকরা হলো থিসিস। এই দুয়ের ঘাত প্রতিঘাতের ফলে দাস সমাজের পতন ঘটেছে, তার জায়গায় সামন্তবাদী সমাজ ব্যবস্থা সৃষ্টি হয়েছে। দাস সমাজ ব্যবস্থাতে উৎপাদনের উপকরণের মালিক, উৎপাদন শক্তির মালিক, জমির মালিক। অন্যদিকে কৃতদাস তারা উৎপাদনের উপকরণের মালিকানা থেকে বঞ্চিত। এই উভয়ের মধ্যে যে প্রোডাকশন রিলেশন ছিল, সেই প্রোডাকশন রিলেশনের মধ্যে সংঘাত অনিবার্যভাবে দেখা দিয়েছে এবং যারা কৃতদাস তারা জয়লাভ করেছে। নতুন সমাজ সৃষ্টি হয়েছে, সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা। সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থাতে মার্কস এঙ্গেলস বলেছেন এখানে পূর্বের অর্থাৎ দাস সমাজের যারা শোষক, জমির মালিক, কৃতদাস মালিক, তারাই রূপান্তরিত হয়েছে সামন্ত প্রভুতে। তারা জমির মালিকে পরিণত হয়েছে এবং রাজশক্তিকে তারা সাহায্য করেছে, রাষ্ট্র ক্ষমতা তারা নিজেদের হাতে রেখেছে। অন্যদিকে শোষিত বঞ্চিত লাঞ্ছিত কৃষক ভূমিদাস তারা হলো অ্যান্টিথিসিস আর সামন্ত প্রভু হলো থিসিস। তাহলে এই দুই
বাদ প্রতিবাদ এই দুই এর ঘাত প্রতিঘাতের ফলে দ্বান্দ্বিক পদ্ধতিতে সামন্ততান্ত্রিক সমাজের মধ্যে থেকেই পরস্পর বিরোধী দুই শক্তির ঘাত প্রতিঘাতের ফলে সমাজের রূপান্তর ঘটেছে। পূর্বের দাস সমাজের দ্বারা কৃতদাস তারা সামন্ততান্ত্রিক সমাজে ভূমিদাসে পরিণত হয়েছে। এই ভূমিদাসদের কিছুটা স্বাধীনতা ছিল বলে তাদের মধ্যে থেকে কেউ হাতে কলমে শিল্পের কাজ জানতো, কেউ ব্যবসা বাণিজ্য করত। যারা ব্যবসা বাণিজ্য করত তারা তাড়াতাড়ি উন্নতি লাভ করে ব্যবসাতে। তারা নদীর ধারে বসবাস করে, জলপথে ব্যবসা বেশি হতো। নদীর ধারে তারা বসবাস করার ফলে শহর গড়ে উঠেছে। তাদের ব্যবসাকে আরো উন্নত করবার জন্য জিনিসপত্র তৈরি করেছে, শিল্প কারখানা তারা গড়ে তুলেছে। তারা ধনী এবং অর্থবান হয়েছে অতি অল্প সময়ে। একে বলা হয় উদীয়মান ধনিক বণিক শ্রেণী। এই শহরের উদীয়মান ধনিক বণিক শ্রেণী তারা রাজনৈতিক ক্ষমতা পায়নি। তারা রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য গ্রামের ভূমিদাসদের সংগঠিত করে এবং সামন্ত শক্তির প্রতিভূ রাজশক্তি, সামন্ত রাজা এবং সামন্ত প্রভুরা ঐক্য শক্তি, এই শক্তির বিরুদ্ধে তারা বিপ্লব করে সমাজের রূপান্তর ঘটেছে। এই বিপ্লব হচ্ছে অসমাজতান্ত্রিক বিপ্লব। তার কারণ উদীয়মান ধনিক বণিক শ্রেণী সামন্ততান্ত্রিক সমাজের গর্ভে যে পুঁজিবাদী সমাজ কায়েম করলো, সেই পুঁজিবাদী সমাজে ক্ষমতায় এসে গেল বুর্জোয়া শ্রেণী। বুর্জোয়া শ্রেণী এখানে তারা মূলধন বিনিয়োগ করে, প্রচুর শ্রমিক নিয়োগ করে, সামন্তবাদকে উচ্ছেদ করে গ্রামের কৃষকদের জমি থেকে ছাড়িয়ে নিয়ে এসে তারা শিল্পে নিযুক্ত করেছে। ব্যাপক পরিমাণে উৎপাদন বৃদ্ধি করেছে। শ্রমিক শ্রেণীর উদ্ভব হয়েছে বা সর্বহারা শ্রেণী উদ্ভব হয়েছে। শ্রমিক শ্রেণী, সর্বহারা শ্রেণী, খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ একই অর্থে ব্যবহার হয়। মার্কস এঙ্গেলস কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে উল্লেখ করেছেন প্রলেতারিয়েট শব্দটি। এই শ্রেণী তারা শোষিত বঞ্চিত। পূর্বের কৃতদাসদের মতো, পূর্বের ভূমিদাসদের মতো বুর্জোয়া সমাজে, ধনতান্ত্রিক সমাজে শ্রমিকরা শোষিত বঞ্চিত। অতীতের শোষিত বঞ্চিত দাস সমাজের দাসরা, সামন্ততান্ত্রিক সমাজের ভূমিদাসরা লড়াই করে তারা সমাজের রূপান্তর ঘটিয়েছে, পরিবর্তন ঘটিয়েছে, অ্যান্টিথিসিস হিসাবে কাজ করেছে। আজকে পুঁজিবাদী সমাজে অ্যান্টিথিসিস হিসাবে প্রলেতারিয়েট শ্রেণী, শোষিত বঞ্চিত লাঞ্ছিত শ্রেণী তারা ঐক্যবদ্ধ হয়ে তারা জয়লাভ করবে এবং বুর্জোয়াদের পতন ঘটবে। অতীতে শ্রেণী ও শোষণ ভিত্তিক দাস সমাজে, শ্রেণী ও শোষণ ভিত্তিক সামন্ততান্ত্রিক সমাজে যারা সম্পদের মালিক তারা পরাজিত হয়েছে। তাই আজকের ক্যাপিটালিজমে যারা ধনী বুর্জোয়া ব্যবসায়ী তাদের পরাজয় অনিবার্যভাবে ঘটবে, তাদের পরাজয় অনিবার্যভাবে ঘটবে। আর প্রলেতারিয়েট শ্রমজীবী মানুষের জয় অনিবার্য এবং জয়ের ফলে তারা যে সমাজ কায়েম করবে সেটা হলো সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা। এই সমাজ হচ্ছে সায়েন্টিফিক সোশ্যালিজম। এ সমাজ হলো সায়েন্টিফিক সোশ্যালিজম। দেখো, ইউরোপে, ফ্রান্সে, ইংল্যান্ডে যে সমাজতন্ত্রে বিশ্বাসীরা তারা সমাজতন্ত্র কোন পথে স্ট্রাগলের কথা না বলে তারা যে কল্পনা করেছেন সমাজতন্ত্র সেটা কিন্তু অবৈজ্ঞানিক, কাল্পনিক, ইউটোপিয়া সোশ্যালিজম, কাল্পনিক সমাজতন্ত্র। আর মার্কসের বক্তব্য অনুযায়ী যে সমাজতন্ত্র সেটা হলো সায়েন্টিফিক সোশ্যালিজম। এই অর্থে সায়েন্টিফিক সমাজ বিকাশের নিয়ম অনুযায়ী সমাজের পরিবর্তন ঘটেছে অতীতে। ইতিহাস তার বড় প্রমাণ যে যারা দুর্বল দরিদ্র মানুষ তারা ঐক্যবদ্ধ হয়ে শাসক শ্রেণী এবং শাসক শ্রেণীর সমর্থনে ধনী তারা কিন্তু পরাজিত হয়েছে। তাহলে আজকের ক্যাপিটালিজমে
যারা শাসক তারা বুর্জোয়াদের সমর্থনে রাষ্ট্রের সঙ্গে যুক্ত, পুলিশ বাহিনী, মিলিটারি, গোয়েন্দা, সমস্ত কিছু রাষ্ট্রীয় শক্তির সঙ্গে যুক্ত, সব শক্তিকে পরাজিত করবে প্রলেতারীয় শ্রেণী। এটা মার্কস বলছেন এটা কল্পনা নয়, এটা বিজ্ঞান। তাই মার্কসের ব্যাখ্যা অনুযায়ী প্রবর্তিত যে সোশ্যালিজম প্রতিষ্ঠার কথা বলা হয়েছে সেটা হচ্ছে সায়েন্টিফিক সোশ্যালিজম। ওকে, তাহলে এই সায়েন্টিফিক সোশ্যালিজম প্রতিষ্ঠিত হয় বিপ্লবের মাধ্যমে। দেখো, দাস সমাজের যারা কৃতদাস তারা বিপ্লব করে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে সমাজের পরিবর্তন ঘটিয়েছে, কিন্তু পরিবর্তিত সিনথেসিস অর্থাৎ বাদ, প্রতিবাদ এবং সমন্বয়, যেটা হলো সিনথেসিস বলে মার্ক্সবাদী দ্বন্দ্বমূলক বস্তুবাদে, সেটা কিন্তু সামন্ততান্ত্রিক সমাজ। এটা চূড়ান্ত নয়, এই সিনথেসিস চূড়ান্ত নয়। আমি দ্বন্দ্বমূলক বস্তুবাদের ভিডিও আছে, দেখে নিবে আলাদা করে, যে দ্বন্দ্বমূলক বস্তুবাদ সমাজকে গতিশীল করে, পরিবর্তনশীল করে। সমাজের পরিবর্তন, সমাজের ভিতরেই পরস্পর বিরোধী শক্তি। একটা হলো থিসিস, অন্যায় অবিচার, বর্তমান শাসন ব্যবস্থাকে কায়েম রাখতে চাই। থিসিস শক্তি রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে ক্ষমতায় থাকতে চাই। আর অন্যদিকে অ্যান্টিথিসিস, যারা সমাজের পরিবর্তন চাই, তারা ন্যায় প্রতিষ্ঠিত করতে চাই, তারা হলো অ্যান্টিথিসিস। তার ফলে সমাজের রূপান্তর ঘটে। এইভাবে দাস সমাজ থেকে সামন্ততন্ত্র, আর সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদ, আর পুঁজিবাদ থেকেই সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে। সেই জন্য এটা সায়েন্টিফিক। সায়েন্টিফিক এই অর্থে। আরেকটা অর্থ যে সমাজতন্ত্র পুঁজিবাদের ব্যক্তিগত মালিকানাকে উচ্ছেদ করবে। সমাজতন্ত্র রাষ্ট্রকে পুঁজিবাদী উদারনৈতিক গণতন্ত্রে গরিব মানুষকে শোষণের হাতিয়ার হিসাবে, অত্যাচারের মাধ্যম হিসাবে ব্যবহার করে শাসক শ্রেণী। কিন্তু সমাজতান্ত্রিক সমাজের রাষ্ট্র সর্বহারা শ্রেণী তারা ব্যবহার করবে প্রতিবিপ্লবী শক্তিকে ধ্বংস করবার জন্য। প্রতিবিপ্লবী শক্তি কারা? পুঁজিবাদ থেকে সমাজতন্ত্র এসছে, পুঁজিপতিরা, পরাজিত পুঁজিপতিরা, বুর্জোয়া শক্তি, তারা পুনরায় সমাজতান্ত্রিক বিপ্লবকে বাতিল করে দিয়ে তারা আবারও ক্ষমতায় আসতে পারে সেই চেষ্টাটা করে। পৃথিবীর বিভিন্ন দেশে এসেছে। এইটাকে বলা হচ্ছে প্রতিবিপ্লবী শক্তি। এই শক্তিকে ধ্বংস করবার জন্য স্টেট পাওয়ারকে ব্যবহার করবে। স্টেটের সব জনগণ সর্বহারা। ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, কলেজের অধ্যাপক, ফেরিওয়ালা, টোটো চালক, ছোট ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী, সমস্ত পেশার মানুষেরা তারা সবাই সর্বহারা একটা শ্রেণীর অন্তর্ভুক্ত। এখানে দ্বিতীয় কোনো শোষক শ্রেণী থাকবে না। শোষক শ্রেণী রাষ্ট্রকে ব্যবহার করবে না। সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থাতে প্রত্যেকটা মানুষ সামর্থ্য অনুযায়ী কাজ করবে, এবিলিটি অনুযায়ী কাজ করবে, কাজ অনুযায়ী মজুরি পাবে। কাজ করাটা বাধ্যতামূলক। রাইট টু ওয়ার্ক ইজ কম্পালসারি। পুঁজিবাদে যেমন বেকারত্ব থাকে, পুঁজিবাদে যেমন পরগাছা থাকে, যারা উৎপাদনের সঙ্গে যুক্ত থাকে না তাদের খাওয়া পড়াটা যারা উৎপাদন করে তারা বহন করে, কিন্তু যারা উৎপাদনের সঙ্গে যুক্ত তারা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হয়। কিন্তু সমাজতান্ত্রিক রাষ্ট্রে বলা হয়, বৈজ্ঞানিক সমাজতন্ত্রে বলা হয় যে রাষ্ট্রীয় মালিকানা, সর্বহারা আর মালিকানা, সমস্ত মানুষ সর্বহারা শ্রেণীর অন্তর্ভুক্ত। দ্বিতীয় কোনো শ্রেণী থাকবে না। এই শ্রেণীর সমস্ত মানুষ যারা সামর্থ্য অনুযায়ী কাজ, শিশু অবস্থায় কাজ করতে হবে না, বৃদ্ধা অবস্থায় কাজ করতে হবে না, রাষ্ট্র তার দায়িত্ব গ্রহণ করবে। যারা কাজ করতে সমর্থ
তাদেরকেই কাজ করতে হবে, বসে খাওয়া যাবে না। যে কাজ করবে না সে খেতেও পাবে না। অর্থনীতির ভিত্তি হলো সামর্থ্য অনুযায়ী কাজ, কাজ অনুযায়ী মজুরি, কিন্তু প্রয়োজন অনুযায়ী মজুরি পাবে না। তাই সমাজতান্ত্রিক রাষ্ট্রে এখানে থিসিস অ্যান্টিথিসিস কাজ করবে না। প্রতিটা শ্রেণী বিভক্ত সমাজ ব্যবস্থাতে, শোষণমূলক সমাজ ব্যবস্থাতে দাস সমাজের থিসিস সামন্ত, থিসিস হচ্ছে জমির মালিক, কৃতদাস মালিক, আর অ্যান্টিথিসিস হচ্ছে দাসেরা তাদের ঘাত প্রতিঘাত, তাদের মধ্যে বিপ্লবের মধ্য দিয়ে, সংঘাতের মধ্য দিয়ে রূপান্তরিত হয়েছে, মানে সিনথিসিস হয়েছে। অর্থাৎ দাস সমাজের গর্ভে যে সামন্তবাদ সৃষ্টি হলো সেটা হলো সিনথিসিস। এই সামন্ত সমাজটা সিনথিসিস উন্নত, দাস সমাজের তুলনায় উন্নত, কিন্তু সামন্ত সমাজ কিন্তু চূড়ান্ত নয়, এটাও শোষণ ভিত্তিক। এখানেও কিন্তু এই শোষণের হাত থেকে বাঁচার জন্য ভূমিদাসরা, এখানে ধনিক বণিক শ্রেণী, তারা আরেকটা শোষক শ্রেণী, তারা কিন্তু নেতৃত্ব দিয়ে সমাজ ব্যবস্থার রূপান্তর ঘটিয়েছে। সেই কারণে পুঁজিবাদী সমাজে ওই ধনিক বণিক শ্রেণী ক্ষমতায় এসেছে, পুঁজিবাদী সমাজে শ্রমিক শ্রেণী ক্ষমতায় আসতে পারেনি, কি যারা কৃষক তারা ক্ষমতায় আসতে পারেনি। কিন্তু কৃষকদের, গ্রামের কৃষকরাই কিন্তু সামন্তবাদকে উচ্ছেদ করেছে, চরম রাজতন্ত্র উচ্ছেদ করেছে। গণতান্ত্রিক, সাধারণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক, রাজতান্ত্রিক, সংসদীয় গণতন্ত্র, এককেন্দ্রিক সরকার, যুক্তরাষ্ট্রীয় সরকার, রাষ্ট্রপতি শাসিত সরকার, সরকার যে নামই অভিহিত হোক না কেন, ক্যাপিটালিজমে কিন্তু দরিদ্র কৃষকদের শক্তি মধ্য দিয়ে অ্যান্টি ফোর্স হিসেবে কাজ করেছে, কিন্তু তারা ক্ষমতায় আসেনি, ক্ষমতায় এসেছে উদীয়মান ধনিক বণিক শ্রেণী। তাই পুঁজিবাদী রাষ্ট্রের দুটি শিবির তৈরি হয়েছে, একদিকে প্রলেতারিয়েত, শোষিত বঞ্চিত, আর একদিকে বুর্জোয়া শ্রেণী বা শিল্পের মালিক, একদিকে শোষক, আর একদিকে শোষিত, আর একদিকে অত্যাচারী, আর একদিকে অত্যাচারিত। গণতন্ত্রে বিচার বিভাগের নিরপেক্ষতা বলা হয়, ন্যায়ের প্রতীক একথা বলা হয়। গণতন্ত্র জনগণের সরকার, গণতন্ত্র প্রজাতান্ত্রিক চরিত্র, গণতন্ত্রে আইনের চোখে সবাই সমান, গণতন্ত্রে একাধিক রাজনৈতিক দল থাকবে। কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও গণতন্ত্রের মূল ক্ষমতা কিন্তু মুষ্টিমেয় ধনীদের হাতে কেন্দ্রীভূত হয়। তাই ধনীদের স্বার্থে উদারনীতি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পরিচালিত হচ্ছে পৃথিবীতে। সোশ্যালিজম পতন ঘটেছে, এটা দিয়ে খেয়ে বিচার করলে হবে না। সোশ্যালিজম বা বৈজ্ঞানিক সমাজতন্ত্র যারা প্রয়োগ করেছেন তারা সঠিকভাবে প্রয়োগ করতে পারেননি, সঠিকভাবে পরিচালনা করতে পারেননি। তাদের বিপ্লবের প্রক্রিয়ার মধ্যে ত্রুটি ছিল, বিপ্লবের পরিস্থিতি সঠিকভাবে বিশ্লেষণ করেননি, মানুষের মানসিকতার পরিবর্তন করেননি। মানুষের সমাজতন্ত্রে ব্যক্তি মালিকানা থাকবে না, রাষ্ট্রীয় মালিকানা। সেখানে সব থেকে বড় কথা হচ্ছে ত্যাগের মানসিকতা প্রত্যেকটা মানুষের মধ্যে থাকতে হবে। কাজ করার প্রবণতা থাকবে, কিন্তু কাজ করার প্রবণতা হারিয়ে গেছিল। নেতৃত্বের ত্রুটি, ত্যাগের মানসিকতা নেতাদের মধ্যে ছিল না, আত্মকেন্দ্রিক মানসিকতা ছিল, দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল, যার জন্য সোশ্যালিজম ভেঙে গেছে। পৃথিবীতে আজকে সোশ্যালিজম ধুয়ে মুছে গেছে। পূর্বতন সোভিয়েত ইউনিয়নে সঠিকভাবে সমাজতন্ত্র কায়েম হয়েছিল না। পোল্যান্ড, হাঙ্গেরি, বুলগেরিয়া, আলবানিয়া, এইসব দেশে স্ট্যালিন বিপ্লবকে রপ্তানি করে সে দেশের বিপ্লবের মাটি তৈরি না করে সে দেশের কমিউনিস্ট আন্দোলনকে কাজে লাগিয়ে কৃত্রিম ভাবে রাশিয়ার সেনা দিয়ে, সোভিয়েত রাশিয়ার সেনা দিয়ে সেখানে সোশ্যালিজম কায়েম করে দিয়েছিল। বিপ্লব টিকে থাকতে হলে বিপ্লবের মাটি তৈরি করতে হবে, সমাজতন্ত্রকে টিকে থাকতে হবে। এইবার আমরা আসছি, তাহলে এই হচ্ছে সমাজতান্ত্রিক একটা সিস্টেম। এখন এই যে সমাজতান্ত্রিক ব্যবস্থা, এটার উন্নত রূপ হচ্ছে সাম্যবাদ, কমিউনিজম। সমাজতন্ত্রের শ্রেণী থাকবে, সমাজতন্ত্রের রাষ্ট্র থাকবে, সমাজতন্ত্রে প্রত্যেকে সামর্থ্য অনুযায়ী কাজ করবে, কাজ অনুযায়ী মজুরি পাবে, কিন্তু প্রয়োজন অনুযায়ী মজুরি থাকবে না। সমাজতন্ত্রে গ্রাম শহরের মধ্যে পার্থক্য থাকবে। সমাজতন্ত্রে দৈহিক পরিশ্রম, শারীরিক পরিশ্রম এবং মানসিক পরিশ্রমের মধ্যে পার্থক্য থাকবে।
কিন্তু এর থেকে যখন উৎপাদন হাই লেভেলে যাবে, প্রত্যেকটা মানুষ তাদের সামর্থ্য অনুযায়ী কাজ করবে, প্রয়োজন অনুযায়ী মজুরি পাবে। ধরো সমাজতন্ত্রে আমি কাজ করি 200 টাকার কাজ করি, কিন্তু আমার দরকার 300 টাকা, তাহলে আমি 100 টাকা পেলাম না, অভাব থাকলো। কিন্তু সাম্যবাদ যখন প্রতিষ্ঠিত হবে, কমিউনিজম প্রতিষ্ঠিত হবে, তখন কিন্তু আমার প্রয়োজন অনুযায়ী মজুরি পাবো। আমি সামর্থ্য অনুযায়ী কাজ করব, আমার প্রয়োজন অনুযায়ী মজুরি পাবো। আর স্টেট আপনা আপনি শুকিয়ে যাবে। মার্কস এঙ্গেলস কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে বলেছেন, উইদারিং অ্যাওয়ে অফ দি স্টেট, রাষ্ট্র আপনা আপনি শুকিয়ে যাবে, উবে যাবে, প্রয়োজন থাকবে না। যে জিনিসটার ব্যবহার থাকবে না, তাহলে সেই জিনিসটা আপনি নষ্ট হয়ে যাবে। আদিম সাম্যবাদী সমাজে রাষ্ট্রের প্রয়োজন ছিল কি? আদিম সাম্যবাদী সমাজে সম্পদের উপর ব্যক্তি মালিকানা ছিল না। তাহলে আগামী দিনে কমিউনিজম, সোশ্যালিজমের উন্নত রূপ, উন্নত পর্যায়ে কমিউনিজম, সাম্যবাদ যখন প্রতিষ্ঠিত হবে, তখন কিন্তু রাষ্ট্রের প্রয়োজন থাকবে না, স্টেটের প্রয়োজন থাকবে না, কোনো ক্লাস থাকবে না। সমাজতন্ত্রে ক্লাস আছে, সর্বহারা শ্রেণী আছে, তাই ক্লাস আছে, তাই রাষ্ট্রের প্রয়োজন। সমাজতন্ত্রে প্রতি বিপ্লবী শক্তিকে ধ্বংস করতে হবে। তো যেখানে যেখানে সমাজতন্ত্র হয়েছিল পৃথিবীতে, তো সমাজতান্ত্রিক মানসিকতা জনগণের মধ্যে তৈরি হয়নি, কালচারাল রেভলিউশন মানুষের মধ্যে তৈরি হয়নি, লিডারদের মধ্যে হয়নি, জনগণের মধ্যে হয়নি। উৎপাদন ফল করেছে, উৎপাদন ফল করেছে। এখন এই যে রাষ্ট্রীয় মালিকানা, উদারনীতি গণতন্ত্রে ওয়েলফেয়ার স্টেট যখন ছিল, তখন 3টি উদ্যোগে উৎপাদন হতো। ভারতে হতো, বিভিন্ন দেশে হতো, আমেরিকা, ইংল্যান্ড, সব দেশে মিশ্র অর্থনীতি। অর্থাৎ অর্থাৎ ব্যক্তি উদ্যোগে উৎপাদন হবে, রাষ্ট্রীয় উদ্যোগে উৎপাদন হবে, আর ব্যক্তি আর রাষ্ট্র যৌথ উদ্যোগে মিক্সড ইকোনমি, এটা উঠে গেছে। তার কারণ রাষ্ট্রীয় উদ্যোগে মুনাফা আসেনি, লোকসান হয়েছে। অর্থাৎ সরকারি চাকরি করে, কারখানাতে কারখানাতে তারা মজুরি নিয়েছে, কিন্তু উৎপাদন করেনি। তাতে কিন্তু তো দেশ তখন উন্নতি হবে, ইচ এন্ড এভরিবডি সামর্থ্য থাকলে কাজ করতে হবে। পরগাছা মানে কি? অর্থাৎ যারা উৎপাদন করে তাদের ঘাড়ের উপরে বসে খাওয়া। ক্যাপিটালিস্ট তাই খায়, তারা তাদের উৎপাদন প্রোডাক্টিভিটি পাওয়ার জিরো। যারা মানুষকে ঠকিয়ে খায়, তাদের প্রোডাক্টিভিটি জিরো। কখনোই একটা সমাজ সঠিকভাবে চলবে না। যাই হোক, তাহলে এই আমাদের সামাজিক একটা ব্যবস্থাপনা, সোশ্যালিজম, এটা সায়েন্টিফিক সোশ্যালিজম। এই সায়েন্টিফিক সোশ্যালিজমের সঙ্গে মার্ক্সের বিপ্লবীর তত্ত্বের কি পার্থক্য আছে? হ্যাঁ, পার্থক্য আছে। দেখো, সোশ্যালিজম প্রতিষ্ঠা করতে গেলে রেভলিউশন দরকার, বিপ্লব দরকার, ঠিক আছে? আবার আমরা দেখলাম সোশ্যালিজম থেকে কমিউনিজম প্রতিষ্ঠিত করতে গেলে সর্বহারা শ্রেণীকে ক্লাস স্ট্রাগল, ক্লাস রেভলিউশন করতে হবে না, কিন্তু রেভলিউশন করতে হবে, মানসিকতা পরিবর্তন করতে হবে। রাষ্ট্রের কাজ মানে আমার কাজ, রাষ্ট্রের স্বার্থ মানে আমার স্বার্থ, আমার দেশের সমষ্টিগত স্বার্থের মধ্যেই আমাদের প্রত্যেকের ব্যক্তিগত স্বার্থ আছে। এই ভাবনায় উদ্বুদ্ধ হওয়া, তার জন্য রেভলিউশন, মেন্টাল রেভলিউশন, কালচারাল রেভলিউশন, ইচ এন্ড এভরিবডি দরকার। কিন্তু ক্যাপিটালিজমের শাসক শ্রেণীর মধ্যে এই রেভলিউশন নাই। কিন্তু ক্যাপিটালিজমের যারা শাসক শ্রেণী, রুলার, জনপ্রতিনিধি, জনগণের কথায় আছে কিন্তু কাজে না, তারা ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করবার জন্য ব্যস্ত। পৃথিবীর প্রায় দেশের নেতারাই এটা, এর সঙ্গে একটা 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 কি বলবো, করাপশন, অর্থনৈতিক দুর্নীতির সঙ্গে তারা যুক্ত ব্যাপকভাবে। এ কথা আমরা অস্বীকার করতে পারবো না। যেমন সোশ্যালিজমের নামে ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করেছে, ক্যাপিটালিস্টরা তো করবেই, করতেই পারে, কিন্তু যারা সোশ্যালিজমে বিশ্বাস করে তাদের কি মানায়? ও রোমানিয়ার প্রেসিডেন্ট চাসেস্কু, জানো কত ব্যক্তিগতভাবে বাড়ি গাড়ি, হ্যাঁ, পেল্লাই মানে বিল্ডিং, পেল্লাই মানে আড়ম্বরপূর্ণ জীবন,
এবং জনগণ বিক্ষুব্ধ হয়েছে যে মার্ক্সবাদের সায়েন্টিফিক সোশ্যালিজম মানে এটা এটা ফালতু জিনিস, এই ধারণা কিন্তু সে দেশের মানুষের মধ্যে হয়েছে এবং তাকে পিটিয়ে মেরেছে। যাই হোক, বিপ্লব, বিপ্লব কথাটির সঙ্গে আমরা পরিচিত। বিপ্লব এখানে মার্ক্সবাদী বিপ্লব, আর এটা হলো সমাজতান্ত্রিক বিপ্লব, অর্থাৎ সমাজতন্ত্র কায়েম করতে গেলে বিপ্লব অনিবার্য, কিন্তু বিপ্লব আলাদা জিনিস। আর অসমাজতান্ত্রিক বিপ্লব পৃথিবীতে অনেক হয়েছে। 1688 সালে ইংল্যান্ডে ধনিক বণিক শ্রেণী, ক্যাপিটালিজম তো আপনা আপনি প্রতিষ্ঠিত হয়নি। শিল্পপতি, বড় ব্যবসায়ী তারা লড়াই আন্দোলন করে সামন্তবাদকে, অর্থাৎ সামন্তবাদী শক্তি শোষক, সেই শোষককে ছড়িয়ে দিয়ে আমরা সেই জায়গাটা দখল করব এবং আমরা শোষণ করব। 1688 গৌরবময় বিপ্লব তাই। লকের উদারনীতিবাদী তত্ত্ব মানে যেখানে সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা থাকবে, যেখানে মানুষের ব্যক্তিগত স্বাধীনতা থাকবে, যেখানে সরকার তৈরি হবে জনগণের ভোটাধিকারের ভিত্তিতে, এই যে তত্ত্ব, ব্যক্তিগত স্বাধীনতা সত্যি থাকবে কিনা জানি না, কিন্তু এইটা বলে ইংল্যান্ডে গৌরবময় বিপ্লবের মাধ্যমে বুর্জোয়ারা ক্ষমতায় এসেছে। এটাও অসমাজতান্ত্রিক বিপ্লব। আর তার 100 বছর পরে 1789 সালে ওটাও কিন্তু অসমাজতান্ত্রিক বিপ্লব। ইংল্যান্ডে গৌরবময় বিপ্লবের মাধ্যমে বুর্জোয়া শ্রেণী পার্লামেন্টে ক্ষমতা দখল করে শ্রমিকদের শোষণের, গরিবদের শোষণের একটা সিস্টেম চালু করেছে। আরে সংসদীয় গণতন্ত্র, পার্লামেন্টের ক্ষমতা বৃদ্ধি মানে কি, আগে পার্লামেন্টে সামন্ত শক্তির ক্ষমতা ছিল, আর এবারে আসলো ধনিক বণিক বুর্জোয়া শ্রেণীর ক্ষমতা। ফরাসি বিপ্লবের মাধ্যমে বুর্জোয়ারা ক্ষমতায় আসার চেষ্টা করেছে এবং বুর্জোয়ারা নেতৃত্ব দিয়েছে কৃষকদের, শ্রমিকদের, খেটে খাওয়া মানুষদের। চরম অনাচার, পাপাচারী রাজশক্তির বিরুদ্ধে, স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে, কিন্তু সেখানকার শ্রমজীবী মানুষের স্বার্থে এই বিপ্লব হয়নি। ফরাসি বিপ্লবের দার্শনিকরা রুশো, ভল্টেয়ার, মন্টেস্কু, ডেনিস ডিডেরো, এরা সব বুর্জোয়াদের পক্ষে সাম্যের কথা বলেছে, স্বাধীনতার কথা বলেছে, গণতন্ত্রের কথা বলেছে। এ স্বাধীনতা হচ্ছে বুর্জোয়া শ্রেণীর স্বাধীনতা। এতদিন ছিল সামন্ত শক্তির স্বাধীনতা, জমিদারদের স্বাধীনতা, অভিজাতদের স্বাধীনতা, যাজকদের স্বাধীনতা। সেই জায়গায় বুর্জোয়া শ্রেণীর স্বাধীনতার কথা তারা বলেছেন এবং সেই ফরাসি বিপ্লবের আদর্শকে ক্যাপিটালিস্ট কান্ট্রিগুলো একদম লুফে নিয়েছে, তাদের দেশের সংবিধানে লিপিবদ্ধ হয়েছে। আমাদের দেশেও সংবিধানে আইনের চোখে সবাই সমান। এটা ইংল্যান্ডের ডাইসির অনুশাসনের তত্ত্ব থেকে নিয়েছে। সাম্যের যে অধিকার 14 থেকে 18 ধারায়, সাম্যের যে অধিকার 3য় অধ্যায়ে ভারতের সংবিধানের উল্লেখ আছে, এটা তো ফরাসি বিপ্লবের আদর্শ। বোঝা গেল? তাহলে আমরা দেখছি যে বিপ্লব এগুলো অসমাজতান্ত্রিক বিপ্লব। এবার রাশিয়াতে 1917 সালে দীর্ঘ 300 বছর যার তন্ত্র, সামন্ত শক্তির প্রতিভূ, সেই শক্তির মধ্য দিয়ে রাশিয়ার জমিদার সামন্তপ্রভুরা ক্ষমতা ভোগ করছিল, অধিকার ভোগ করছিল। আর যারা খেটে খাওয়া শ্রমিক, কৃষক বেশি, কৃষি প্রধান দেশ, রাশিয়া শিল্পায়ন ঘটেনি, তাহলে সেখানে গরিব মানুষ, তারা কৃষক, তো তাদের জমি নাই, জমির মালিকানা নেই। ক্যাপিটালিজমে জমির মালিকানা দেওয়া হয় কৃষকদের, কিন্তু সামন্ততান্ত্রিক কৃষকদের জমির মালিকানা দেওয়া হয় না। ঠিক আছে? এইবার রুশ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি, এটা একটা পার্টি ছিল রাশিয়াতে। এই পার্টির দুটি ভাগ হয়ে যায়, একটা হচ্ছে বলশেভিক পার্টি আর একটা হচ্ছে মেনশেভিক পার্টি। বলশেভিক পার্টি সংখ্যাগরিষ্ঠ, বলশেভিক কথার অর্থ হলো সংখ্যাগরিষ্ঠ, আর মেনশেভিক কথার অর্থ হলো সংখ্যালঘিষ্ঠ। কেরেনস্কি মেনশেভিক পার্টির লিডার, সে রেভলিউশন ঘটিয়ে দিল 1917 সালে মার্চ মাসে বা ফেব্রুয়ারি মাসে। দেখো, ফেব্রুয়ারি বিপ্লব বলা হচ্ছে, আবার মার্চ বিপ্লব বলা হচ্ছে। ফেব্রুয়ারি হচ্ছে রাশিয়ার ক্যালেন্ডার অনুযায়ী,
অ্যাট দ্য সেম টাইম মার্চ মাস, ওটা ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার অনুযায়ী। তাই বইগুলোতে দেখবে ফেব্রুয়ারি বিপ্লব বলে, মার্চ বিপ্লব বলে। এটা বুর্জোয়া শ্রেণীর নেতৃত্বে, মেনশেভিক পার্টির নেতৃত্বে, কেরেনস্কির নেতৃত্বে জারতন্ত্রের অবসান হলো এবং ওখানে সরকার তৈরি হলো প্রজাতান্ত্রিক সরকার, দ্যাট ইজ ডেমোক্রেটিক সরকার, সেটা বুর্জোয়া গণতন্ত্র, এটা আমরা বলতে পারি। এবার রাশিয়ার বলশেভিক পার্টির লিডার লেনিন, তিনি 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 বিদেশে নির্বাসিত ছিলেন। নির্বাসিত অবস্থায় কেরেনস্কি সরকার তাকে মুক্তি দিল। এপ্রিল মাসে ফিরে এসে তিনি এপ্রিল থিসিস নামে একটা বই লিখলেন। তাতে বললেন যে এই কেরেনস্কি সরকার রাশিয়ার জনগণের উদ্দেশ্যে বললেন যে আপনারা রুটির জন্য, খাদ্যের জন্য লড়াই করছেন, এই খাদ্য সমস্যার সমাধান এই কেরেনস্কি বুর্জোয়া শ্রেণীর সরকার করতে পারবে না। দুই, ভূমিহীন যারা কৃষক, আপনারা জমি চাইছেন এতদিন, হ্যাঁ, লাঙল যার জমিদার, এর জমি আপনারা পাবেন না। তিন, রাশিয়ার মানুষ ক্লান্ত হয়ে পড়েছে, মুদ্রাস্ফীতি হয়েছে, যুদ্ধের আবহাওয়া, যুদ্ধ চলছে, প্রথম মহাযুদ্ধ 1917। তো মানুষ শান্তি চাইছে, এই শান্তি এই সরকার দিতে পারবে। সত্যি এই এপ্রিল মাসের এই বক্তব্যটা এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অব্দি দিতে পারলো না। এইবার রাশিয়ার মেনশেভিক পার্টির লিডার ভিআই লেনিন, ভ্লাদিমির ইলিচ লেনিন, ইনি মার্ক্সবাদী, ইনি বলশেভিক পার্টির লিডার, ইনি আরেকটা বিপ্লব ঘটিয়ে দিলেন। জনগণ বুঝলো রাশিয়ার চেয়ে লেনিনের কথা ঠিক হয়েছে। তাই বলশেভিক পার্টি এবার এগিয়ে আসলো, একটা সমাজতান্ত্রিক বিপ্লবের ডাক দিলেন এবং সেখানে সমাজতান্ত্রিক বিপ্লব হলো। নভেম্বর বিপ্লব বলা হয় এটাকে, বলা হয়, তোমরা জানো। এখানে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হলো 1917 নভেম্বর বিপ্লবের মাধ্যমে সমাজতন্ত্র হলো। এই সমাজতন্ত্র 1991 সালে ভেঙে ধূলিসাৎ হয়ে গেল। এর কারণ নিয়ে আমি ভিডিও বানাবো, তোমরা যদি আবেদন করো আমি বানাবো। আমি এখানে আলোচনায় যাচ্ছি না, বড় হয়ে যাবে আমার আসল আলোচনা। আজকে বিপ্লবের যে তত্ত্ব মার্ক্সের, এই বিপ্লবের তত্ত্ব সমাজতান্ত্রিক সাইন্টিফিক সোশ্যালিজমের সঙ্গে একটি রিলেশন, তাই তো? রিলেশন করতে গিয়ে আমার রিলেশন হচ্ছে যে একটা পজিটিভ হলো যে সমাজবাদ, বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠিত করলে সেখানে মার্ক্সবাদী যে বিপ্লব, সেই বিপ্লবকে গ্রহণ করতে হবে। কিন্তু সমাজতন্ত্র, বিজ্ঞান ভিত্তিক সমাজতন্ত্রের বিপ্লবের মধ্যে পার্থক্য আছে। আমি তাহলে বলছি এই মার্ক্সে বিপ্লব করলেন, এটা হলো সমাজতান্ত্রিক বিপ্লব, প্রথম সমাজতান্ত্রিক বিপ্লব। ওকে, এখন একটা কথা কি, যেখানে কৃষি ভিত্তিক অর্থনীতি থাকে সেখানে কিন্তু সমাজতান্ত্রিক বিপ্লব হয় না। মার্ক্স তার কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে বলেছেন যে ইংল্যান্ডে হয়তো সমাজতন্ত্র হবে, কারণ ইংল্যান্ডে শিল্পায়ন হয়েছে। দেখো, ইংল্যান্ডে শিল্পায়ন হয়েছে, ইংল্যান্ডে কিন্তু মার্ক্সের এই বক্তব্য ঠিক হয়নি। কিন্তু রাশিয়ায় সমাজতন্ত্র হলে কি করে? আচ্ছা, এইখানে রোজা লুক্সেমবার্গের সঙ্গে, মহিলা বিপ্লবী, তার সঙ্গে লেনিনের মতবিরোধ ছিল। এটা নিয়ে আমি ভিডিও আছে, তুমি দেখবে। রোজা লুক্সেমবার্গের বিতর্ক একটা ভিডিও আছে, এটা দেখবা। এটা যে মতবিরোধ ছিল, মানে ওনার মতে, রোজা লুক্সেমবার্গের মতে এখন সমাজতান্ত্রিক বিপ্লব করা ঠিক হয়নি। সমাজতান্ত্রিক বিপ্লব হবে ক্যাপিটালিজম গ্রো করবে যখন। ও রাশিয়ায় তো কমার্স, পুঁজিবাদী শাসন চলল, পুঁজিবাদী অর্থনীতি না এখানে, এখানে কৃষি ভিত্তিক সামন্ততান্ত্রিক অর্থনীতি। সেই জায়গাটায় কিন্তু সমাজতান্ত্রিক বিপ্লব হবে না। কিন্তু লেনিন তার পার্টি, বলশেভিক পার্টিকে কাজে লাগিয়ে ডেমোক্রেটিক সেন্ট্রালিজমের মাধ্যমে, এটা আলাদা ভিডিও করব, তিনি কাজে লাগিয়ে সমাজতান্ত্রিক বিপ্লব ঘটিয়ে বিশ্বে প্রথম সমাজতান্ত্রিক বিপ্লব। এবার 1949 সালে চীনে মাও সেতুংয়ের নেতৃত্বে চীনা কমিউনিস্ট পার্টি তিনটি শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে চীন দেশে। সেখানে তিনটি শক্তির বিরুদ্ধে একসঙ্গে লড়াই করতে গিয়ে চীনের কমিউনিস্ট পার্টি অপারগ হয়েছে, ব্যর্থ হয়েছে। তাই চীনের কমিউনিস্ট পার্টি নেতা মাও জেদং বা মাও সেতুং, তিনি চীনের সামন্ত শক্তির সঙ্গে, চীনের বুর্জোয়া শক্তির সঙ্গে হাত মিলিয়ে মিলে একটা বিপ্লব ঘটেছে। একে বলা হয় জনগণতান্ত্রিক বিপ্লব, নিউ ডেমোক্রেটিক রেভলিউশন, জনগণতান্ত্রিক বিপ্লব। এটা কিন্তু কি বলবো, এটা মার্ক্সীয় বিপ্লব বলতে পারি।
এটা সমাজতান্ত্রিক বিপ্লব। পরবর্তীকালে সমাজতন্ত্র চীনে জনগণতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে সম্ভব হয়েছে। দেখো, জনগণতান্ত্রিক বিপ্লব যেখানে কৃষিভিত্তিক অর্থনীতি, সেখানে তত্ত্ব অনুযায়ী জনগণতান্ত্রিক বিপ্লব হবে। আর যেখানে শিল্পভিত্তিক অর্থনীতি, সেখানে কিন্তু সমাজতান্ত্রিক বিপ্লব হবে। তবে বিপ্লব কি ধরনের বিপ্লব হবে সেটা সমকালীন পরিস্থিতি, দেশের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী কোন বিপ্লব হবে সেটা নেতৃত্বকে ঠিক করতে হয়। সেটাই করা হয়েছে চীনে জনগণতান্ত্রিক বিপ্লবের মধ্যে। যাই হোক, এইবার তাহলে বিপ্লবের সংজ্ঞাটা কি? তাহলে সমাজতান্ত্রিক একটা অনিবার্য পদ্ধতি, অনিবার্যভাবে সমাজতন্ত্রের আবির্ভাব ঘটবেই, এটা বৈজ্ঞানিক সমাজতন্ত্রে বলা হচ্ছে। এটা একটা বুর্জোয়াদের পতন হবেই। দ্বন্দ্বমূলক বস্তুবাদের মাধ্যমে মার্কস ব্যাখ্যা করেছে, আমি আজকে আলোচনা করলাম। আর দ্বন্দ্বমূলক বস্তুবাদ যে অতীতে প্রয়োগ হয়েছে কিভাবে, সেটা হলো ঐতিহাসিক বস্তুবাদ, তার মধ্য দিয়ে এখানে হয়েছে। এবং মার্ক্সবাদে বিপ্লব, মার্ক্সীয় যে বিপ্লব, সেই বিপ্লবের মধ্য দিয়ে পুঁজিবাদকে উচ্ছেদ করে শ্রমজীবী মানুষ, বিপ্লবী পার্টি, কমিউনিস্ট পার্টি সমাজতন্ত্র কায়েম করবে। দেখো, অমার্ক্সীয় বিপ্লব হলো হঠাৎ শাসন ব্যবস্থার মৌলিক পরিবর্তন, তাকে বলে বিপ্লব। এই অর্থে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ 8 বছর ধরে উপনিবেশিক শক্তি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আমেরিকার 13টা উপনিবেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে 1776 থেকে 1783 এই কবছর যুদ্ধ করে আমেরিকা স্বাধীনতা যুদ্ধ পেয়েছে। কিন্তু সেখানে বুর্জোয়ারা ক্ষমতায় এসেছে। সে স্বাধীনতা হলো বুর্জোয়া শ্রেণীর স্বাধীনতা, ক্যাপিটালিস্টদের স্বাধীনতা, শিল্পপতিদের স্বাধীনতা, ধনীদের স্বাধীনতা। সে স্বাধীনতা হচ্ছে জাহাজ মালিকদের স্বাধীনতা। কোন শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, সর্বহারা শ্রেণী আমেরিকার সংবিধান তৈরি হয়নি, ক্ষমতায় তারা যেতে পারেনি। তার কবছর পর 1789 বুর্জোয়া শ্রেণীর নেতৃত্বে, উদীয়মান ধনিক বণিক শ্রেণীর নেতৃত্বে, বুর্জোয়া শ্রেণীর নেতৃত্বে সেখানে বিপ্লব হয়েছে। সেটা 1789 সালে শাসন ব্যবস্থার হঠাৎ পরিবর্তন। বুর্জোয়ারা ক্ষমতায় আসলে আবার ক্ষমতায় টিকে থাকতে পারলো না। 1793 সালে রাজা ষোড়শীর মৃত্যুদণ্ড হয়, গলা কেটে ফেলা হয়, রাজতন্ত্র উচ্ছেদ হলো, রেন অফ টেরার চালু হলো, ফ্রান্সে ডিক্টেটরশিপ হলো নেপোলিয়ন বোনাপার্টে, আবার পূর্ব রাজতন্ত্র ফিরে আসলো। অষ্টাদশ লুই মারা গেলেন, দশম চার্লস ক্ষমতায় আসলেন, তিনি স্বৈরাচারী। তার জায়গায় আবার 1830 সালে জুলাই মাসে বিপ্লব হলো, আবার রাজতন্ত্র ফিরে আসলো, একটু ভালো রাজতন্ত্র। অর্লিয়েন্স বংশের রাজা লুই ফিলিপ, তিনি ভালো ভালো কাজ করলো, সেটা কিন্তু রাজতন্ত্র, গণতন্ত্র নয়। বুর্জোয়ারা চেষ্টা করে যাচ্ছে, দুখানা বিপ্লব হয়ে গেছে 1789 সালে, 1830 সালে। এবার থার্ড টাইমে ফেব্রুয়ারি বিপ্লবের মাধ্যমে বুর্জোয়ারা ক্ষমতা। এগুলো হচ্ছে মার্ক্সবাদ অনুযায়ী এটা অসমাজতান্ত্রিক বিপ্লব। এটা হঠাৎ শাসন ব্যবস্থার হঠাৎ পরিবর্তন। মার্ক্সবাদ অনুযায়ী বিপ্লব হচ্ছে একটা সামাজিক প্রক্রিয়া, একটা ঐতিহাসিক হিস্টোরিক্যাল প্রসেস, হিস্টোরিক্যাল মেথড, হিস্টোরিক্যাল প্রসেস, হিস্টোরিক্যাল মেথড, যে মেথড বা যে প্রক্রিয়ার মধ্য দিয়ে বিদ্যমান শাসন ব্যবস্থার, বিদ্যমান অর্থ ব্যবস্থার, বিদ্যমান সামাজিক ব্যবস্থার পরিবর্তন ঘটবে। পরিবর্তন ঘটে যে নতুন সমাজ তৈরি হবে, সেটা পুরাতন সমাজ অপেক্ষা অনেক উন্নত মানের সমাজ। আর বিদ্যমান সমাজে যারা শাসক, তারা ক্ষমতাচ্যুত হবে, নতুন একটা শাসক শ্রেণী ক্ষমতায় আসবে। নতুন শাসক শ্রেণী পুরাতন শাসক শ্রেণী অপেক্ষা অনেক বেশি প্রগতিশীল। নতুন সমাজ শোষণ মুক্ত, নতুন সমাজ শোষণ মুক্ত। তাহলে বিপ্লব মানে হঠাৎ বড় পরিবর্তন হলো তার মানে বিপ্লব হলো তা না, কিন্তু এটা একটা পদ্ধতি, পরিবর্তন, প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে বর্তমান সমাজ
কাঠামোর পরিবর্তন হবে, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ক্ষেত্রে মৌলিক পরিবর্তন, নতুন অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক কাঠামো তৈরি হবে, নতুন সমাজ, আগের সমাজ থেকে উন্নত, নতুন সমাজে অনাচার অবিচার থাকবে না। কিন্তু নতুন সমাজেরও মধ্যে আবার অনাচার অবিচার যদি আসে তাহলে সেই সমাজেরও পরিবর্তন ঘটবে। বিদ্যমান সমাজের থিসিস থাকবে, অ্যান্টিথিসিস থাকবে, এর ফলে নতুন একটা সমাজ হবে। নতুন সমাজে আবার নতুন সমাজটা আবার পুরাতন হয়ে যাবে, নতুন ভালো সমাজ ভবিষ্যতে খারাপ সমাজ হয়ে যাবে। ওই খারাপ সমাজ যখনই হবে তখন তার মধ্যে থিসিস অ্যান্টিথিসিস তৈরি হবে, ঘাত প্রতিঘাত হবে, আবারও সমাজের পরিবর্তন। এইটাই হচ্ছে বিপ্লব, এইটাই হচ্ছে মার্ক্সবাদ অনুযায়ী বিপ্লব। কিন্তু সমাজটা প্রগতির দিকে যাবে, এটা একটা সোশ্যাল প্রসেস। সোশ্যাল বিপ্লব মানে মারো কাটো, বিপ্লব মানে ধ্বংস, এই যে কথা যারা মার্ক্সবাদী বলেন তারা ঠিক বলেন না। তাহলে এই যে বক্তব্য, মার্ক্সের বক্তব্য, লেনিনের বক্তব্য, এবং এক্ষেত্রে একজন মার্ক্সবাদী, মার্কিন চিন্তা মার্ক্সবাদী, মার্কিন যুক্তরাষ্ট্রের আপথেকার, হারবার্ট আপথেকারও এই কথাই বলেছে। তাহলে বিপ্লব খুব অপরিহার্য, বিপ্লব ছাড়া সমাজের মৌলিক পরিবর্তন আসবে না। ফরাসি বিপ্লব হচ্ছে মার্ক্সবাদ অনুযায়ী বিপ্লবের যে সংজ্ঞা, সেই অর্থে বিপ্লব না। 1688 বিপ্লব অসমাজতান্ত্রিক বিপ্লব, এটা কিন্তু তারা কিন্তু সমাজতন্ত্র কায়েমের জন্য বিপ্লব হয়নি। 1688 সালের বিপ্লব সমাজতন্ত্র কায়েমের জন্য বিপ্লব হয়নি। 1789 সালে সমাজতন্ত্র কায়েমের জন্য বিপ্লব হয়নি। যেটা আমেরিকার স্বাধীনতা যুদ্ধ, সেটা কিন্তু সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য স্বাধীনতা যুদ্ধ হয়নি। কিন্তু বিপ্লব মানে হচ্ছে সমাজতন্ত্র, সাইন্টিফিক সোশ্যালিজম প্রতিষ্ঠা করবার জন্যই যে পদ্ধতি, যে প্রক্রিয়া হবে, যে প্রক্রিয়ার মধ্যে বিদ্যমান উৎপাদন সম্পর্ক, বিদ্যমান উৎপাদন শক্তির সঙ্গে উৎপাদন সম্পর্কের বিরোধ হবে, আর পরিবর্তন আসবে, সমাজের মধ্যে থেকে আসবে, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে বিপ্লব। আর এই বিপ্লবে নেতৃত্ব দেবে শোষিত বঞ্চিত মানুষ। দেখো, রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লব হলো, ওর মধ্যে থিসিস হলো, থিসিস এমনই যে কিছু নেতৃত্বের কথা আমি বলছি, যে স্টালিন একটা উগ্র মানসিকতা, অর্থনীতি সংকট ডেকে এনেছিলেন। ক্রুশচেভ স্টালিন বিরোধী, পুঁজিবাদের দালাল। কোসিগিন পুঁজিবাদের দালাল। ব্রেজনেভ পুঁজিবাদের দালাল। আরো বেশি করে দালাল হচ্ছে মিখাইল গর্বাচভ। তাহলে কি এরা বিপ্লবকে ধ্বংস করে দিয়েছে? এরা বিপ্লবকে ধ্বংস করেছে। বিপ্লবের যে আদর্শ, বিপ্লব মানে ত্যাগ, বিপ্লব মানে সম্পদ সৃষ্টি করা, সম্পদ ধ্বংস করা নয়। বিপ্লব মানে হিংসা নয়। যারা বুর্জুয়া তাত্ত্বিক, উদারনীতি গণতন্ত্রে যারা বিশ্বাস করেন, তারা মনে করেন যে বিপ্লব আর হিংসা, ভায়োলেন্স সমার্থক না, কখনোই না। ভায়োলেন্স করে কারা? হিংসা করে কারা? ক্যাপিটালিস্টরা। পুলিশ বাহিনী, মিলিটারি বাহিনীকে কাজে লাগিয়ে, জেলখানাকে কাজে লাগিয়ে শোষিত বঞ্চিত মানুষের উপরে দমন পীড়ন চালায়, অত্যাচার চালায়। এরা হলো, এবং সুকৌশলে প্রয়োজনে ভালো ভাবমূর্তি তৈরি করছে। এখন ক্যাপিটালিস্টরা এমন একটা ভাবমূর্তি তৈরি করছে, ক্যাপিটালিস্টরা যে রাষ্ট্রকে শুধু শ্রেণী শোষণের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে না, রাষ্ট্রের একটা আলাদা স্বাতন্ত্র্য আছে, স্বাধীনতা আছে, রাষ্ট্র ভালো করতে পারে। বুর্জোয়া সংস্কৃতি অর্থাৎ মতাদর্শ তৈরি করে সেটাকে শ্রমিক শ্রেণীর মধ্যে প্রবেশ করে দিচ্ছে, শ্রমিক শ্রেণীকে খুশি করছে, প্রশমিত করছে তাদের দাবিকে, তারা যাতে সংগ্রাম না করে, যাতে বিপ্লব না করে। এলো আধুনিক নয়া উদারনীতিবাদী, যারা নতুন নতুন চিন্তাবিদ, যেমন গ্রামসি, ইটালির বিপ্লবী গ্রামসি এই কথা বলেছেন। জার্মানির বিপ্লবী হাবেরমাস, বিপ্লবী চিন্তাবিদ এই কথা বলেছেন।
যাই হোক, বিপ্লব সম্পর্কে মার্ক্সবাদী লেনিন বলশেভিক পার্টি লিডার এবং তিনি তাত্ত্বিক, যিনি সর্বহারার একনায়কত্বকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছিলেন। মার্কস এঙ্গেলস সর্বহারার একনায়কত্বের কথা বলেছেন ঠিকই, কিন্তু এটাকে হাইলাইট করেছেন কে? লেনিন। ঠিক আছে, তাহলে এখানে একটা শর্ট কোশ্চেন আমরা জানলাম। এই লেনিন স্টেট অ্যান্ড রেভলিউশন গ্রন্থে বলছেন বিপ্লবের জন্য দুটো কন্ডিশন, দুটো প্রভিশন থাকতে হবে। এক, বিষয়গত অবস্থা, দুই হচ্ছে বিষয়গত অবস্থা। বিষয়গত অবস্থা কি? বিষয়গত অবস্থা হচ্ছে বিপ্লবী পরিস্থিতি, অনাচার, অবিচার, কুশাসন, ন্যায় বিচার পাওয়া যাবে না, শাসক জনগণের উপর অত্যাচার করবে, জনগণের ন্যায্য অধিকারকে পদদলিত করবে, পুলিশ দিয়ে ঠেঙিয়ে দাবি আদায়ের কোনো স্কোপ দিবে না। বিপ্লবী পরিস্থিতি, জনগণ আরো বেশি মারমুখী হবে। কিন্তু জনগণের মধ্যে অভাব অভিযোগ, অনাচার অবিচার চললেই যে জনগণ বিপ্লব করবে তা কিন্তু নয়। বিপ্লবীদের মধ্যে বিপ্লবী চেতনাও থাকতে হবে। এইটা হলো বিষয়গত অবস্থা। অর্থাৎ বিপ্লবী পরিস্থিতি আর বিপ্লব করবার জন্য জনগণের মধ্যে মানসিকতা, এই দুটোই থাকতে হবে। তবেই জনগণ ঐক্যবদ্ধভাবে বিপ্লব ঘটিয়ে বিপ্লবের মাধ্যমে সমাজতন্ত্র কায়েম করবে। ওকে, মার্ক্সবাদে একথা বলা হয় যে বিপ্লব করতে গেলে বিপ্লবী পার্টি দরকার। লেনিন হোয়াট ইজ টু বি ডান, লেনিন তার একটি বিখ্যাত গ্রন্থ হোয়াট ইজ টু বি ডান, কি করতে হবে। বিপ্লব করার ক্ষেত্রে কমিউনিস্ট পার্টি কি করবে? কমিউনিস্ট পার্টি ডেমোক্রেটিক সেন্ট্রালিজম নীতির ভিত্তিতে চলবে। কমিউনিস্ট পার্টি হবে সর্বহারা শ্রেণীর সশস্ত্র বিপ্লবী বাহিনী, প্রশিক্ষণ নিতে হবে এবং সর্বহারা শ্রেণী তারা বিপ্লবী পার্টি সংগঠিত হবে, বিপ্লব করবে। বিপ্লব করার ক্ষেত্রে বিপ্লব করতে হবে স্টেট পাওয়ারের এগেইনস্টে, বিদ্যমান শাসকের বিরুদ্ধে। তার মানে কি? বিদ্যমান রাষ্ট্র কাঠামোর বিরুদ্ধে। বিদ্যমান রাষ্ট্র কাঠামোর সঙ্গে যুক্ত মিলিটারি বাহিনী, পুলিশ বাহিনী, গোয়েন্দা বাহিনী, রাজনৈতিক প্রতিনিধি, ব্যুরোক্র্যাট, এদের সকলের বিরুদ্ধে বিপ্লব করতে হবে। আর এই বিপ্লব করবার জন্য কমিউনিস্ট পার্টি দরকার। এ হচ্ছে বিপ্লবী পার্টি। এই কমিউনিস্ট পার্টি শাসক শ্রেণীর সঙ্গে বিপ্লব করতে গিয়ে বিপ্লবের রণকৌশল হিসাবে লেনিন বলছেন ওয়ান স্টেপ ফরওয়ার্ড, টু স্টেপস ব্যাকওয়ার্ড। এক পা এগুবে, এক ধাপ এগুবে সামনে বিপ্লবীরা, প্রয়োজনে দু ধাপ পিছিয়ে আসবে। তো দু ধাপ পিছিয়ে আসলে, বারবার যদি দু ধাপ পিছিয়ে আসে তাহলে একদম পিছনে চলে যাবে, এরকম মনে হচ্ছে না? বিপ্লবীরা যে পজিশনে আছে সেই পজিশনে থাকলে রাষ্ট্রীয় শক্তি, পুলিশ বাহিনী তাদেরকে ধূলিসাৎ করে দিবে, তখন সেখানে দাঁড়িয়ে থাকলে হবে? সেই জন্য লেনিন বলছে সেইখান থেকে দু পা পিছিয়ে আসতে হবে, টু স্টেপস ব্যাকওয়ার্ড, মানে দু পা পিছিয়ে আসবে। পিছিয়ে আসার পরে নিজেদের নিরাপদে রাখবে, আবার শক্তি সঞ্চয় করে আবার ওয়ান স্টেপ, মানে যেখানে ছিল সেখানে নর্মালি যাবে, শুধু সিকিউরিটির জন্য টু স্টেপ পিছিয়ে আসতে। তাহলে যেখানে আগে ছিল সেখানে যাবে, সেখান থেকে আবার ওয়ান স্টেপ যাবে। তাহলে এক ধাপে কি গেল? ওখানে যদি বিপ্লবীদের অস্তিত্ব বিপন্ন হয় তাহলে আবার দু পা পিছিয়ে আসবে। একটা কথা মনে রাখবে, আগে যেখানে ছিল সেখান থেকে ওয়ান স্টেপ ধরা হবে সামনে, মানে আগে যেখানে ছিল সেখান থেকে ওয়ান স্টেপ ধরা হবে। এই ব্যাপারটা একটু চিন্তার বিষয় আর কি। এই জন্য আমি বারবার বলছি যে আগে যে ধাপে ছিল তার থেকে দু ধাপে আসলো, দু ধাপে পিছিয়ে আসলো, তাহলে আবার যখন থমথমি হবে, বিপ্লবীরা শক্তি সঞ্চয় করে আবার কিন্তু ওয়ান স্টেপ দু ধাপ পিছিয়ে আসলো, এই দুই ধাপ কাউন্ট হবে না। এই দুই ধাপ, এক দুই উঠলো, আগে যেখানে ছিল উঠে ওখান থেকে ওয়ান স্টেপ এগিয়ে যাবে। এইভাবে বিপ্লবীরা এগিয়ে যাবে। এই হলো বিপ্লবের
রণকৌশল। আপথেকার বিপ্লবের সম্পর্কে বলেছেন আপথেকার মার্ক্সবাদী, তিনি বলছেন যে যারা অমার্ক্সবাদী বুর্জোয়া তাত্ত্বিক তারা বলতে চাইছেন, অর্থাৎ পুঁজিবাদী রাষ্ট্রে বিপ্লবের বিরুদ্ধে বলা হয়। কেন বলা হয়? যে তারা তাদের শোষণ ব্যবস্থাকে কায়েম করতে চায় এবং বৈধভাবে কায়েম করতে চায়, যে এটা শোষণ নয়, এটা শোষণ নয়, ভালো একটা জিনিস, শোষণটাকে তারা স্বীকার করে না। তাই তারা বিপ্লবীদের বিরুদ্ধে বলে যে এরা হিংসা করে, এরা হিংস্র, হিংসা আর বিপ্লব এক। কিন্তু বিপ্লবীরা কিন্তু মার্ক্সবাদ অনুযায়ী বিপ্লবীরা হিংসাত্মক পথ গ্রহণ করে কখন? যখন রাষ্ট্রীয় শক্তি তাদের উপর দমন করে, রাষ্ট্রীয় শক্তি হিংসার আশ্রয় নেয়, তখন পাল্টা দেওয়ার ক্ষেত্রে তারা শক্তি প্রয়োগ করে, সেটাকে হিংসা বলা যায় না। একটা হলো অন্যায় করার জন্য শক্তি প্রয়োগ, রাষ্ট্র সবসময় অন্যায় করার জন্য শক্তি প্রয়োগ করে, আর বিপ্লবীরা সবসময় না হলেও মানে সত্যিকারের বিপ্লবী যারা, তারা ন্যায় প্রতিষ্ঠার জন্য শক্তি প্রয়োগ করবে। তাহলে এটাকে গুলি ফেললে হবে না। একটা হচ্ছে অন্যায় প্রতিষ্ঠা করবার জন্য শাসক শ্রেণী স্টেট মেশিনারিকে ব্যবহার করবার জন্য হিংসার আশ্রয় নিচ্ছে, বুলডোজার চালাচ্ছে, গুলি চালাচ্ছে, বোম্বিং করছে, আর অন্যদিকে সমাজের সংখ্যাগরিষ্ঠ শোষিত বঞ্চিত মানুষের মুক্তির জন্য বিপ্লবীরা বিপ্লব করছে, সেখানে তার পাল্টা বোম্বিং করে, পাল্টা আর্মস প্রয়োগ করবে। এটা কিন্তু হিংসা নয়। তাই হিংসার আশ্রয় নেয় হচ্ছে যারা পুঁজিবাদী রাষ্ট্র। তাই এইভাবে সায়েন্টিফিক সোশ্যালিজম প্রতিষ্ঠা করতে গেলে এই বিপ্লব হবে, আর বিপ্লব অনিবার্যভাবে হবে। বিপ্লব অনিবার্য হবে তার কারণ সম্পদের উপর ব্যক্তিগত মালিকানা থাকার ফলে শোষণ থাকবে, আর এই শোষণকে কায়েম করবার জন্য, অর্থাৎ উৎপাদন ব্যবস্থার উন্নতি হয়, উৎপাদন পদ্ধতির উন্নতি হয়, উৎপাদন শক্তির বিকাশ হয়, উৎপাদন শক্তির বিকাশের ফলে উৎপাদন পদ্ধতির উন্নতি হয়, উৎপাদন বাড়ে, উৎপাদিত বাড়তি ফসলটা, বাড়তি পণ্যটা যারা উৎপাদনের উপকরণের মালিক তারা বিক্রি করে পয়সা আত্মসাৎ করে, আর তার থেকে যে লাভ করে সেই লাভের টাকায় তারা ক্যাপিটাল আরো বাড়ায়, আর যারা শোষিত বঞ্চিত তাদেরকে দেওয়া হয় না। তাহলে এইভাবে মার্ক্সবাদের যে সমাজতান্ত্রিক ব্যবস্থা, সেই ব্যবস্থার সঙ্গে মার্ক্সবাদের যে বিপ্লবের তত্ত্ব, সেখানে আমরা দেখছি মৌলিক পার্থক্য নেই। পার্থক্য আছে, দুটো আলাদা থিওরি, হ্যাঁ দুটো আলাদা থিওরি। সেই জন্যে তোমরা জানবে যে মার্ক্সবাদের 6টি সূত্র: দ্বন্দ্বমূলক বস্তুবাদ, ঐতিহাসিক বস্তুবাদ, আর দ্বন্দ্বমূলক বস্তুবাদ, ঐতিহাসিক বস্তুবাদ, সারপ্লাস ভ্যালু থিওরি 3 নাম্বার, 4 নাম্বার হচ্ছে ক্লাস স্ট্রাগল, 5 নাম্বার হচ্ছে স্টেট থিওরি, 6 নাম্বার হচ্ছে রেভলিউশন থিওরি। ওকে, আর এই রেভলিউশন থিওরি তোমার স্টেট থিওরির সঙ্গে যুক্ত সমাজতান্ত্রিক রাষ্ট্র। এই রেভলিউশন থিওরি যে ঐতিহাসিক বস্তুবাদ, দ্বন্দ্বমূলক বস্তুবাদের মাধ্যমে যে একটা সমাজ বিকাশের 5ম পর্যায় সমাজতান্ত্রিক ব্যবস্থা, সেটা হলো সায়েন্টিফিক ব্যবস্থা। এই সায়েন্টিফিক ব্যবস্থার সঙ্গে কাল্পনিক সোশ্যালিজমের মৌলিক পার্থক্য আছে, কিন্তু সায়েন্টিফিক সোশ্যালিজমের সঙ্গে মার্ক্সবাদ অনুযায়ী যে রেভলিউশন থিওরি তার মিল আছে। আর মার্ক্সবাদ অনুযায়ী যে রেভলিউশন থিওরি, সেটা তোমার অমার্ক্সবাদ অনুযায়ী যে রেভলিউশন তার সঙ্গে মৌলিক পার্থক্য। আমি উদাহরণ দিয়েছি 1688 বিপ্লব, 1789 ফরাসির বিপ্লব, আমেরিকার স্বাধীনতা যুদ্ধ, এগুলোর সঙ্গে, এবং রাশিয়ার যেটা অসমাজতান্ত্রিক বিপ্লব, প্রথম মার্ক্স বিপ্লব, কেরেনস্কি নেতৃত্বে মেনশেভিক পার্টি করেছিল জারতন্ত্রের বিরুদ্ধে, অসমাজতান্ত্রিক বিপ্লব, আর সমাজতান্ত্রিক বিপ্লব লেনিনের বলশেভিক বিপ্লব। যাই হোক, আজকে আর আলোচনা দীর্ঘ করবো না, তোমরা ভিডিওটা দেখবে। আমি চেষ্টা করলাম বোঝানোর। হ্যাঁ, এটা একদিকে খুব হার্ড জিনিস, তোমরা বুঝলে কিন্তু এটা খুব সোজা, নিজের মতো করে ব্যাখ্যা করতে পারবে। আর মার্ক্সবাদের প্রত্যেকটা সূত্র প্রত্যেকের সঙ্গে যুক্ত। আমার ভিডিও আছে দ্বন্দ্বমূলক বস্তুবাদ, শর্ট ভিডিও, মানে 10 নম্বরের 10 মিনিটের
ঐতিহাসিক বস্তুবাদের ভিডিও আছে, উদ্বৃত্ত বললে তত্ত্ব ভিডিও আছে, শ্রেণী ও শ্রেণী সংগ্রামের উপর ভিডিও আছে, আবার ঐতিহাসিক বস্তুবাদের একাধিক ভিডিও আছে, দ্বন্দ্বমূলক বস্তুবাদের একাধিক ভিডিও আছে। এগুলো দেখতে থাকো। এই বলে আশা করি তোমরা দেখবে, শুনবে, বুঝবে। কমেন্ট বক্সে কমেন্ট করবে কেমন লাগলো। কোনো প্রবলেম থাকলেও সেটা বলবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের আলোচনা এখানে শেষ করলাম।